ভালো অর্থনীতি, ভালো রাজনীতি, এবং অর্থনীতি যদি ভালো না হয় রাজনৈতিকভাবে এটাকে মাসুল দিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, ব্যাপটিজম বাই ফায়ার, মানে জন্মলগ্নেই অগ্নি পরীক্ষা। আমার মনে হয় যে এই সরকারের কথা যখন চিন্তা করি আমি, আর 2008 সালের নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ সরকার প্রথম আসলেন, তখনকার কথা চিন্তা করি, দুইটা একেবারে দুই প্রেক্ষাপট। তখন আমরা বলছিলাম যে এমন একটা সময় 2009-এর জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার আসলো, যে বৈশ্বিক যে অর্থনৈতিক যে একটা টানমাটান অবস্থা গেল 2006-07 সালে, এবং 2008 সালেও সেটা কন্টিনিউ করেছে। তারপরে অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা অনেক অনুকূল হয়ে গেল। আর এখন যখন এই সরকার যখন এই বছর ক্ষমতা গ্রহণ করলেন, তখন কিন্তু সম্পূর্ণ বিপরীত। তারা এমন একটা সময় আসলেন তিনটা বড় ধরনের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে, আমার মনে হয়। প্রথম যেটা, সেটা হলো যে অনেক পুঞ্জীভূত, যেটা বলা হয়েছে 2020-এর পরে, আমার মনে হয় যে সমস্যাগুলি অনেকদিন ধরেই আরো আসছিল। এই পুঞ্জীভূত সমস্যাগুলির একটা চাপ, ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা, সেটার কথা বলা যেতে পারে। এগুলো উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছেন। নতুন ধরনের বেশ কিছু চ্যালেঞ্জ তাদেরকে ডে ওয়ান থেকে মোকাবেলা করতে হচ্ছে। এই সময়কালেই কিন্তু এলডিসি আমি ডেফার করতে পারি বা না পারি, যদি ডেফার করতে পারিও 2029, তাই না, এর বেশি তো আর কেউ আমাকে একটা যেতে দিবে না। তার মানেটা হলো যে এই সরকার কি এলডিসি উত্তরণের যে চ্যালেঞ্জটা, এটা মোকাবেলা করতে হবে। 2026-এর 24শে নভেম্বর মোকাবেলা করুন, আর 2029-এর 24শে নভেম্বর মোকাবেলা করতে হবে। হ্যাঁ, তারপরে হলো এসডিজি, একটা আমরা আজকাল শুনি না, কিন্তু এসডিজিটা কিন্তু বাংলাদেশ, সেখানে 2015 সালে এটা কিন্তু বাংলাদেশ বৈশ্বিক, এটা বাংলাদেশ মান্যতা করেছে, এটা আমরা স্বাক্ষর করেছি। সেই এসডিজিরও কিন্তু শেষ বছর হলো 2030 সাল। সুতরাং এই সরকারের 5 বছরের সাথে কিন্তু ওইটারও একটা হবে, এবং সেখানে কিন্তু বলা আছে উন্নতি হতে হবে হলো অন্তর্ভুক্তিমূলক উন্নতি, খালি প্রবৃদ্ধি করলে হবে না, তাই না? সো এইটা মান্যতা বিষয় এই নতুন চ্যালেঞ্জের মধ্যে আছে। নতুন চ্যালেঞ্জের মধ্যে আছে হলো যে আমাদের আইএমএফ এর যে আমরা প্রোগ্রামের মধ্যে ঢুকেছিলাম, সেই প্রোগ্রামের শেষ বছর হলো এখন, এবং সেখানে আমরা বিভিন্ন শর্ত ইত্যাদি, আমরা 6th এবং 7th এটা পাবো কি পাবো না, কতটুকু করতে পারলাম, এইটা মার্কেটে একটা সিগন্যালও দিবে। হ্যাঁ, সো এইটা হলো আরেকটা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছি, যে চুক্তিতে আমার সবকিছু শূন্য শুল্কে নামাতে হবে, আর আমার এখন যে গড়ে যে 16% আছে, এটার সাথে আরো 19% যোগ হবে। আমার যে সেখানে আমদানি শুল্ক আদায় করা হয় আমার রপ্তানির উপরে $1240 মিলিয়ন, সেটা হয়ে যাবে $2800 মিলিয়ন। 15,000 কোটি টাকার জায়গায় আমাকে সেখানে 30,000 কোটি টাকা আমার এখানে আমদানি শুল্ক করবে। তো এইসব বিষয়গুলো আছে। আমি কি সেগুলো আবার আলোচনা শুরু করব? আমার কি সেই রাজনৈতিক সেই সিদ্ধান্ত কি আমি নিয়েছি? ইউএস সুপ্রিম কোর্টে তো এটা বাতিল করা হয়েছে। হ্যাঁ, 20শে ফেব্রুয়ারি তাদের যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসেছে। তৃতীয় যেটা, সেটা হলো জনগণের প্রত্যাশা। হ্যাঁ, এবং এই জনগণ কেবলমাত্র অর্থনীতি $1 ট্রিলিয়ন চলে যাবে সেটা ভালো, এবং প্রবৃদ্ধি আমার তাহলে সেখানে 8%-এর কাছাকাছি আমার নিয়ে যেতে হবে, সেটা আমার প্রয়োজন। কিন্তু সেই $1 ট্রিলিয়ন কি একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি হবে কিনা, এই প্রশ্নটা তো করতে হবে আমাদের, তাই না? আপনি চিন্তা করেন, আমাদের যে আমাদের বিবিএস এর যে হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে 2005, 2010, 2016, 2022, ক্রমান্বয়ে আমাদের দেশ একটা নন ইনক্লুসিভ, একটা অন্যায্য একটা সমাজের মধ্যে পরিণত হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা দেখতেছি টপ 5%, বটম 40%, টপ 5%, বটম 5%। এই যে পার্থক্য, আমি একটা এক্সাম্পল দিই। যেমন 2010 সালে যেটা নাকি প্রথম সবচেয়ে উপরে যারা আয় করেন এবং সবচেয়ে নিচে যারা আয় করেন 5%, সেটা 32 গুণের জায়গায় এখন এটা 81 গুণ হয়েছে। তো এরকম একটা অন্তর্ভুক্তিহীন সমাজ নিয়ে, প্রথমত হলো ওই সমাজের করতে গেলে ওই $1 ট্রিলিয়ন অর্থনীতি মানুষকে স্যাটিসফাই করবে না। মানুষ কিন্তু হলো একটা অদ্ভুত ধরনের জীব। সবাই যখন খারাপ থাকে মানুষের খুব একটা কষ্ট হয় না। যখন নাকি একজন একটু বেশি ভালো থাকে আর আরেকজন একেবারে খারাপ থাকে,
তখনই কিন্তু একটা সমস্যাটা হয়। এই যে সামাজিক যে টেনশন, সুতরাং আমাদেরকে $1 ট্রিলিয়ন অর্থনীতি এবং এটা হবে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, এই দ্বিতীয় শব্দটাও কিন্তু আমাদের বলতে হবে। এবং সেইটা করতে গেলে এই সরকারের যে তৃতীয় যেটা বললাম অনেকগুলি কর্মসূচি আছে, সেটা আমাদেরকে যদি বাস্তবায়ন তারা করতে পারেন সেই দিকে এটা নিয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টর ঠিক না করে আমরা কোনোভাবেই বিনিয়োগকে আমরা চাঙ্গা করতে পারবো না। 13-14% যাকে নাকি আমি বলতেছি যে আপনি লোন নিয়ে বিনিয়োগ করেন, ওনাকে কত পার্সেন্ট লাভ করতে হবে 13% যদি ওনাকে যদি ঋণ নিতে হয়। সুতরাং এখানে আমাদেরকে অবশ্যই একটা সুশাসন এটা প্রতিষ্ঠিত করতেই হবে, এবং এটা করতে গেলে আমাদের অনেক কঠিন সিদ্ধান্তের মধ্যেও কিন্তু আমাদের যেতে হবে। এবং আমি দেখি যে এখানে যে ব্যাংকিং যে ইয়ে নিয়ে একটা এখানে আমাদের অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সমালোচনা হচ্ছে। এটা কি তারা বুঝাতে পারছেন না? তাদের কি ভালো আরো পিআর দরকার কিনা আমি জানি না, পাবলিক রিলেশনস, কিন্তু এগুলো নিয়ে অনেক ধরনের কিন্তু প্রশ্ন আসছে। জনাব তিতুমির হয়তো উত্তর দিবেন এগুলোতে। কিন্তু আমরা যেটা চাই সেটা হলো যে ব্যাংকিং খাতে অবশ্যই আমাদের সুশাসন প্রতিষ্ঠা করার দুইটা দিক আছে। এক হলো যে আগের যেটা সেটাকে ঠিক করা, আর দ্বিতীয় যেটা সেটা সামনের দিকে যাতে আমাদের সেই ভুলগুলো আমরা আর কন্টিনিউ না করি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আজকের এই 5 লক্ষ টাকার কুঋণ, এটা হয়তো আমরা ঠিকভাবে কোনো না কোনোভাবে আমরা কিছুটা চেষ্টা করতেছি 2% দিয়ে এটাকে রেগুলারাইজ করে। কিছুদিন আগে শুনতেছিলাম এটা 6 লক্ষ কোটির কাছাকাছি, হঠাৎ করে পরের দিন শুনলাম এটা 5 লক্ষ কোটি টাকা, কারণ এটা রেগুলারাইজ করা হয়েছে কিছু কিছু ওখানে রিস্কেডিউলিং এর সুযোগ সুবিধা দিয়ে। কিন্তু মূল সমস্যাগুলিতে তো হাত দিতে হবে। আমরা রিস্কেডিউলিং করে এখন আগামীকালও বলে দিতে পারি যে আমাদের কোনো ঋণ খেলাপি নেই, জিরো করা যায় এটা, কিন্তু সেইটা তো আমাদের সমস্যার সমাধান করবে না। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে সামনের দিকে যাতে আমাদের এই ধরনের সমস্যা আর কখনো না হয়, এখানেই কিন্তু রাজনৈতিক অর্থনীতি এবং পলিটিক্যাল ইকোনমি এবং রাজনৈতিক দূরদর্শিতা এগুলোর প্রশ্নটা চলে আসে, সুশাসনের প্রশ্নটা চলে আসে। এবং ভালো অর্থনীতি এটা যে ভালো রাজনীতিও, এটা আমরা অনেক দিন ধরেই কিন্তু বলে আসতেছিলাম। আগের সরকারও যখন ছিলেন আমরা কিন্তু সবসময় আমরা বলতাম যে একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে, ভালো অর্থনীতি ভালো রাজনীতি, এবং অর্থনীতি যদি ভালো না হয় রাজনৈতিকভাবে এটাকে মাসুল দিতে হবে, এটা ব্যত্যয় নাই। এবং সেইটাই কিন্তু আমরা জুলাই আন্দোলনে এত বড় স্যাক্রিফাইসের মাধ্যমে সেই বিষয়টারে কিন্তু সুরাহা হয়েছে।